সে এখন নির্বাচনের কথা বললে তারা বিরক্ত হচ্ছে, তাদের ভ্রু কুঁচকাচ্ছে, এই ধরনের ভাষা বাংলাদেশের সাথে সবসময় হয়েছে। তা আমি আবারও বলবো, আপনারা তো আর কখনো রাজনীতি করবেন না, আমি যদি ভুল না বলি, যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, তা আপনারা তো রাজনীতি করবেন না, সুতরাং আপনারা রাজনীতিকে ভয় পেলে চলবে না। যাবো, তাহলে তারাও তো অ্যারোগেন্ট মনোভাব নিয়ে আছে, তারাও স্বৈরাচারী কথা বলছে, তাদেরকে ভোট নিয়ে থাকতে হবে। তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা রাজনৈতিক দল করুক, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন, এটা জাতির চাওয়া, এই তরুণ প্রজন্মের চাওয়া। ইউনোগুলো, ডিসি গুলো এখন পর্যন্ত তারা ওই পথে আছে, তাহলে সরকার চাইলে একটা সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবে না। সুতরাং এই বিতর্কের মধ্যে সরকার না গিয়ে সরকার জাতীয় নির্বাচনের পথে হাঁটা উচিত। আমি যদি মনে করি যে সরকার যদি এই মুহূর্তে দূরদর্শী হয়, এই সরকার সেই দিকেই হাঁটবে। হচ্ছে যে আজকে যে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন, এটা তো তার অনেক আগেই পদত্যাগ করার কথা ছিল, যদিও তিনি লেট করেছেন। এটা দ্বারা প্রমাণ করে যে শেখ পরিবার যেখানে যখনই গিয়েছে সেখানেই তারা দুর্নীতির আশ্রয় নিয়েছে এবং দুর্নীতি করেছে, নিজেকে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করেছে। তো এই যে একটা পরিবার তন্ত্র, এই যে একটা পরিবার, পুরো পরিবারই পুরো বাংলাদেশের সাথে বেইমানি করেছে। মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান এই দেশকে বিধ্বস্ত অবস্থায় পেলে পালিয়ে গিয়েছে 25শে মার্চের রাতে। তো এই জিনিসগুলো থেকে একদম এখন পর্যন্ত সেটেলমেন্ট ইস্যু, যে এই শেখ পরিবার কখনো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে নাই। যদি আমি 1971-এর পর থেকে বলি, এখন পর্যন্ত যতবারই তারা যা করেছে তাদের পরিবারের জন্য। দেখুন 75 এই আপনার সালে কি হয়েছিল, শেখ পরিবারের এখন পর্যন্ত একজনকেও ধরে না এই সরকার। তাহলে এ ধারা কি প্রমাণ করে? তাদেরকে ভারতের সহায়তায় নিরাপত্তা দিচ্ছে এবং তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। একজনকেও যদি ধরতো তাহলে আমরা বুঝতাম যে এই শেখ পরিবারকে, সুতরাং কারা পালিয়ে যেতে মানে সহযোগিতা করেছে এবং কেন ধরছে না, একজনকেও তো ধরা যেত। একেবারে একজনকেও ধরা গেল না, এটা আশ্চর্যের বিষয় যে আসলে পুরো পরিবারের নিরাপত্তা কে দিয়েছিল, এই দুর্নীতিবাজদেরকে আশ্রয় এবং পালিয়ে যেতে কারা সহযোগিতা করেছে। এটা হয়তো কোনো এক সময় বেরিয়ে আসবে, যখন নির্বাচিত সরকার আসবে, রাজনৈতিক সরকার আসবে। আর একটা বিষয় হচ্ছে, উপদেষ্টাদের মধ্যে আমি সবার কথা বলবো না, বেশ কিছু উপদেষ্টা আপনি যেটা বলেছেন নির্বাচনের কথা বললে তারা বিরক্ত হয়। কেন বিরক্ত হয় আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, আজকে যারা মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে আছেন, যদি সত্যিকার অর্থে সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হয়, তাদের কেউ কেউ, আমি নাম বলে কাউকে ছোট করছি না যেহেতু তারা কখনো পলিটিক্স করে নাই, তাদের কেউ কেউ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তার জামানত বাজেয়াপ্ত হবে। এমনও উপদেষ্টা এই সরকারের উপদেষ্টা পরিষদ আছে। সুতরাং তারা তো সঙ্গত কারণেই, যেহেতু তারা কখনো রাজনীতি করবে না, তারা রাজনৈতিক ব্যক্তিকে সহ্য করবে না, এটা স্বাভাবিক বিষয়। সুতরাং তারা রাজনৈতিক ব্যক্তিদেরকে সহ্য করবে না, এটা দ্বারা তো তারা গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। তারা বাংলাদেশের মানুষের সাথে এই মুহূর্তে যারা নির্বাচনকে অবমূল্যায়ন করতে চায়, তারা তো বাংলাদেশের সাধারণ জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করছে, তাদের সাথে এক প্রকার বিট্রে করছে। নির্বাচনের মানে নির্বাচন দিবে এই কথা বলে এসে এখন নির্বাচনের কথা বললে তারা বিরক্ত হচ্ছে, তাদের ভ্রু কুঁচকাচ্ছে, এই ধরনের ভাষা বাংলাদেশের সাথে সবসময় হয়েছে। তা আমি আবারও বলবো, আপনারা তো আর কখনো রাজনীতি করবেন না, আমি যদি ভুল না বলি, যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, তা আপনারা তো রাজনীতি করবেন না, সুতরাং আপনারা রাজনীতিকে ভয় পেলে চলবে না। যা টুডে অর টুমোরো আপনি কতদিন পর্যন্ত ডিনাই করবেন? আপনি না হয় টেনে 2 বছরে নিয়ে গেলেন, 2 বছর পরে আপনাকে কি গণতান্ত্রিক সরকারের হাতে নির্বাচন দিয়ে ক্ষমতা দিতে হবে না? তখন কি হবে? আমরা চাই আপনারা দেশের একটা ক্লান্তিকালে যেহেতু ক্ষমতা নিয়েছেন, যে কোনো ভাবে হোক না কেন, এই সরকার, স্বৈরাচার সরকারের পতনের পর, অভ্যুত্থানের মুখে আপনারা সম্মানের সাথে ক্ষমতা হস্তান্তর করবেন। আপনারা আপনাদের নামও যেন 1-11-র মতো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো মানুষ না মনে নেয়। আপনারা সম্মানের সাথে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশ যতদিন থাকবে, আপনাদের এই উপদেষ্টা বড়ি যেন মানুষ যেন মনে করে যে না, দেশের দুঃসময় ডক্টর ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে, তারা দায়িত্ব নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে তারপর তারা ক্ষমতা হস্তান্তর করেছে। এইটুকু যদি তারা না করে দেয়, আমার কাছে মনে হয় যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি থাকবে ততদিনই তারা 1-11-র মতো ধরেন একটা ব্যাট বাবু উপস্থাপন হবে। তো এই জিনিসটা তারা কেন নিবে? তাদের তো নিজেদেরই অনেক বয়স হয়েছে, তারা নিজেরা রাজনীতি করবে না। সুতরাং তারা কোনো পক্ষপাত না করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আবারও আপনাকে রিপিট করছি, তারা চাইলেই কিন্তু 5 বছর থাকতে পারবে না, 3 বছর থাকতে পারবে না, তাদেরকে নির্বাচন দিতেই হবে। সুতরাং যুক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা দিয়ে সংস্কার করে তারা একটা সম্মানের সাথে যাক, আমরা সেটাই চাই। যেহেতু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল,
এটা কোনো ধরেন অন্তর্বর্তীকালীন সরকার না, নির্বাচিত সরকারের মতো 3 মাসের জন্য আসে নাই তারা। তো এই জিনিসটা তাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে যে আমরা এসেছি, স্বৈরাচার খুনি হাসিনা পরপর 3টা জাতীয় নির্বাচন করেছে বিনা ভোটে। আমরা হাসিনাকে সহ্য করি নাই। কেন সহ্য করি নাই? সে মানুষের ভোটাধিকার হরণ করেছে। তো এই সরকারও যদি নিজেদেরকে মনে করে যে আমরা বিনা ভোটে অনেকদিন থেকে যাব, তাহলে তারাও তো অ্যারোগেন্ট মনোভাব নিয়ে আছে, তারাও স্বৈরাচারী কথা বলছে। তাদেরকে ভোট নিয়ে থাকতে হবে। তারা যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে তারা রাজনৈতিক দল করুক, কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন, এটা জাতির চাওয়া, এই তরুণ প্রজন্মের চাওয়া। ধরেন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আমি যদি ভুল না বলি, তাদের কেউই এখন পর্যন্ত নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই 3টা জাতীয় নির্বাচনে। তাহলে তাদের কি মন চায় না যে আমি ভোটার আইডিটাকে মানিব্যাগে রেখে দিব, 50 বছর পর্যন্ত আমি কি ভোট দেব না? তো এইটাই এই সরকারের কাজ, যে আপনি তরুণদের ভোটাধিকার নিশ্চিত করুন, তারা সচেতন, তারা দেখে শুনে ভোট দিবে। তো এই স্পিরিটটা ধরে রাখতে হবে। অভ্যুত্থানের প্রথম স্পিরিটটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের দিকে সরকারকে হাঁটা। যখন সরকার এই সুষ্ঠু নির্বাচনের দিকে না হাঁটবে, তাহলে আমাকে বুঝতে হবে এই অভ্যুত্থানটা ব্যর্থতার দিকে যাচ্ছে। একদম স্পষ্ট আপা। এটা ধরেন একদম মানে যেভাবে আয়নার মতো পরিষ্কার। এই সরকার যখন সংস্কার করে নির্বাচনের পথে না হাঁটবে, তখন বুঝতে হবে এই বিপ্লবটা ব্যর্থতার দিকে যাচ্ছে। গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত ফল জনগণ পাবে না। আর যখনই সরকার নির্বাচনের রোডম্যাপ দিয়ে সুষ্ঠু নির্বাচনের দিকে যাবে, তখন বুঝতে হবে যে এই অভ্যুত্থানটা সঠিক পথে যাচ্ছে। কারণ এখন কুচক্রী মহল, যারা ধরেন এবং আওয়ামী লীগের দালাল, তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা দুর্বল সরকার থাকুক। তখন এই ধরেন সংঘর্ষ, মারামারি, হানাহানি, বাংলাদেশকে নিয়ে খেলতে পারবে, কথা বলতে পারবে, পাল্টা কথা, এই ধরনের ধরেন একটা এনজিও স্টাইলে দেশটা চলবে। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে আপনি যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে থাকে, আপনি যত বড় মনে করেন প্রভাবশালী ব্যবসায়ী হন, আপনি যত বড় রয়ের এজেন্ট হন না কেন, আপনাকে কথা বলতে খুব হিসাব করে কথা বলতে হবে। কারণ তারা 300 আসনে জনগণের মাইন্ডেড নিয়ে, তারা সংখ্যাগরিষ্ঠ নিয়ে সংসদে এসেছে। হাসিনার মতো বিনা ভোটের সরকার না যে লাড়া দিবেন আর পড়ে যাবে। তো এই সরকার চাচ্ছে না। যারা বাংলাদেশের শত্রু, যারা এই গণ অভ্যুত্থানের শত্রু, তারাই নির্বাচন চাচ্ছে না এই মুহূর্তে সংস্কার করে। আমরা তো কেউই বলছে না যে আপনারা এখনই নির্বাচন দিয়ে দিন। আমি আবারও বলছি যে আগস্ট পর্যন্ত 1 বছর সময়। 1 বছর সময়কে তো কম নিলে হবে না। এটা সংস্কারের জন্য অনেক লম্বা একটা সময়। কিন্তু আমরা গত কয়েক মাসে সরকারের দৃশ্যমান সংস্কার দেখি নাই বিধায় যারা রাজনীতি করি আমরা হতাশ যে এই সরকার আসলে কোন দিকে যাচ্ছে। সরকারের মূল কাজটা ছিল জাতীয় নির্বাচন, কিন্তু সরকার এখন কৌশলে কিছু কিছু লোক স্থানীয় নির্বাচনের কথা বলছে, তাদের ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে। যদি তারা জাতীয় স্বার্থের কথা চিন্তা করে, অবশ্যই জাতীয় নির্বাচনকে সামনে আনবে। এই যে এই ধরনের ইস্যুগুলো, ধরেন ছাত্র সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো কিন্তু মূল ইস্যু না। জাতীয় ইস্যু হচ্ছে একটা অবাধ সুষ্ঠু ডাকসু নির্বাচনের প্রসঙ্গ তো তুলছে কেউ কেউ, এবং ঘোষণাপত্র না ডাকসু নির্বাচনের মতো সেই পরিবেশ পরিস্থিতি কি এখনো সৃষ্টি হয়েছে? হয় নাই তো। আপনি যে আপনারা যে না সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন দিবে, সরকার যে বলছে স্থানীয় সরকার নির্বাচন দিবে, এখন কি সরকার প্রত্যেকটা অর্গান থেকে আওয়ামী লীগের এবং রয়ের এজেন্টদেরকে সরাতে পেরেছে? পারে নাই। তাহলে সরকার কিভাবে নির্বাচনের পথে হাঁটবে? পুলিশ এখন পর্যন্ত অ্যাক্টিভ না। আপনার সচিবালয়ে এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসররা বসে আছে প্রত্যেকটা জায়গায়। তো এই যে ইউনো গুলো, ডিসি গুলো এখন পর্যন্ত তারা ওই পথে আছে, তাহলে সরকার চাইলে একটা সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবে না। সুতরাং এই বিতর্কের মধ্যে সরকার না গিয়ে সরকার জাতীয় নির্বাচনের পথে হাঁটা উচিত। আমি যদি মনে করি যে সরকার যদি এই মুহূর্তে দূরদর্শী হয়, এই সরকার সেই দিকেই হাঁটবে। সরকারকে অনেকগুলো এজেন্ট চাচ্ছে যে এই সরকার বিতর্কিত হোক, এই সরকার ক্ষমতা থেকে হাসিনার মতো যাক, কিন্তু আমরা চাচ্ছি এই সরকার সম্মানের সাথে একটা সুষ্ঠু নির্বাচন করে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে রাজনৈতিক সরকারের কাছে। আমি আপনার কাছে 1 মিনিট শুনতে চাই, আসলে ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান কি হতে পারে শেষ পর্যন্ত? কারণ সরকারই তো বলেছিল যে ঘোষণাপত্র দিবে, এবং 15 তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম ছিল। এখন আবার বলছে যে মাহফুজ আলম মাঝখানে বলছে যে সরকার এটা দিবে না, এখন আবার বলছে যে মানে সর্বদলীয় বৈঠক হবে। আসলে সরকারের অবস্থান শেষ পর্যন্ত কি হতে পারে? আমি বলবো যে সরকারের অবস্থান শেষ পর্যন্ত এটাই হলে উত্তম হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলে সরকার সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু সরকার সংবিধানের উপরে এখন পর্যন্ত আছে, রাষ্ট্রপতি এখন পর্যন্ত বহাল আছে, তার মানে সরকার চাইলে রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে কিছু করতে পারবে না। সরকার বিপ্লবী সরকার না।
যদিও কেউ কেউ আবেগে বলে ফেলে যে সরকার বিপ্লবী সরকার, সরকার বিপ্লবী সরকার না, সরকার অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিয়ে সবাই যৌথভাবে যদি কিছু করা যায় রাজনৈতিক ভাবে, সেটাই হচ্ছে উত্তম। এবং আমার মনে হচ্ছে যে যদি সেটাই করা যায় তাহলে করা যাবে, অন্যথায় এই বিতর্ক লেগেই থাকবে। অসংখ্য ধন্যবাদ।